প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত চোখের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সায়েদুল হক 1963 সালের আগস্ট মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম.এস. এফ.সি.পি.এস. ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আইডিয়াল আই কেয়ার সেন্টারে চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। হরমোনজনিত চোখের সমস্যা, বিভিন্ন কারণে আসলে আমরা চোখের নানা ধরনের উপসর্গ দেখতে পাই। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে হরমোনজনিত চোখের সমস্যা কি কি রয়েছে? হরমোনজনিত সমস্যা সমস্ত শরীরেই তো হরমোন চালিত, আসলে আমাদের দেহটাই তো হরমোন চালিত। তার মধ্যে চোখ একটা বিশেষ একটা অঙ্গ, যেটা একটা হলো স্নায়ুর চাপ এখানে আছে, আর একটা হলো হরমোন। হরমোনের মধ্যে যেগুলা মোটা দাগে আমরা দু একটা হরমোন বলতে পারি। একটা হলো যে ডায়াবেটিস, ইনসুলিন নামক হরমোনের জন্য। নিশ্চয়ই স্যার। এটা যদিও শরীরের অন্য জায়গায় সমস্ত জায়গায় তো এটার প্রভাব আছে, তার মধ্যে চোখে বিশেষভাবে এর একটা প্রভাব আছে। আর একটা হলো থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের কিন্তু যদিও এটা শরীরের রক্ত চলাচল, হার্ট পালপিটেশন, এই সমস্ত বিষয়গুলো সামনে আসে, কিন্তু চোখে কিন্তু একটা মারাত্মক এর প্রভাব আছে। আর একটা ছোট্ট হরমোন, ছোট্ট তো না, সেক্স হরমোন, যেটা অ্যাস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন। এই হরমোনের একটা খুব সূক্ষ্ম একটা প্রভাব আছে, সেটা হলো চোখের যে পানি, এই পানি প্রস্তুত করা এবং পানির যে সচলতা, এখানে একটা প্রভাব আছে। তো এই তিনটা জায়গায় আমরা মোটা দাগে বলতে পারি যে হরমোনের একটা বড় ধরনের প্রভাব বিরাজমান। স্যার, ডায়াবেটিস জনিত চোখের সমস্যা সেটি কি কি আসলে? ডায়াবেটিসের সুগার সমস্যাটা আসলে রক্তনালীতেই বেশি হয়। তার সাথে আরও কিছু সমস্যা আছে, সেটা হলো যে স্নায়ুতেও কিন্তু ঘটে, সেটাও কিন্তু সেই রক্তনালীর মাধ্যমেই করে। আচ্ছা। কারণ স্নায়ুতে যে রক্তের যে প্রবাহ খুব সূক্ষ্ম, কারণ রক্তের মাধ্যমেই তো পুষ্টিটা যাচ্ছে। যে স্নায়ু, চোখের যে স্নায়ু, চোখে কিন্তু একটা ছোট্ট একটা অর্গান, কিন্তু এখানে অনেকগুলো স্নায়ু এখানে ইনভলভ। মস্তিষ্ক থেকে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ বিভিন্ন জায়গায় সারা শরীরকে কন্ট্রোল করার জন্য সে ছড়িয়ে যায়। তার মধ্যে 7টা নার্ভ এই চোখে ইনভলভ। তো এখন যেটা হয় যে ওই যে স্নায়ুতে যে রক্ত সরবরাহ সূক্ষ্ম নালীর মাধ্যমে, এই নালীগুলা যখন এফেক্টেড হয়, তখন দেখা যায় যে এই স্নায়ুগুলা বৈকল্য হয়, অর্থাৎ প্যারালাইসিস হয়, আমরা যেটা বলি পালসি। এখন যদি ওই কিছু নার্ভ আছে যেগুলা চোখেরকে মুভমেন্টে সাহায্য করে, এই সমস্ত স্নায়ু যখন এফেক্টেড হয়, তখন দেখা যায় যে চোখের মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, টেরা হয়ে যাচ্ছে চোখ। হঠাৎ করে একদিন দেখা যায় চোখ কোনো একদিকে আর মুভ করে না। আচ্ছা। তার এফেক্ট দেখালো যে একটাকে দুইটা দেখতেছে, চলতে অসুবিধা হচ্ছে। এই ধরনের একটা প্রভাব হয়, যেটা স্নায়ুজনিত। আর একটা বড় ধরনের এফেক্ট হয়, সেটা হলো যে আমাদের যে রেটিনা, চোখের যে স্নায়ুর স্তর, যে স্তরটা আসলে দেখার জন্য বিশেষভাবে তৈরি। আমাদের যে লাইট যেটা পড়তেছে, সেই লাইটটাকে সে রিসিভ করে, এটাকে সিগন্যাল ক্রিয়েট করে সে মস্তিষ্ককে দেয়, মস্তিষ্ক তখন দেখে। ওটা হলো রেটিনা। তো রেটিনাতে যে সূক্ষ্ম নালীগুলো আছে, এই নালীগুলো আবারও ওই একই প্রভাবে সুগারে ওই নালীগুলা নষ্ট করে দিচ্ছে। তারপরে ওখানে ক্ষত হচ্ছে, যেটাকে আমরা বলি রেটিনোপ্যাথি। আচ্ছা। তো রেটিনোপ্যাথির ইমিডিয়েট প্রভাব হলো যে ওখানে যে স্নায়ুগুলো আছে, বিশেষ করে ফটো রিসেপ্টর, চোখে যে আলো রিসিভ করার জন্য যে স্নায়ুগুলা, এগুলো নষ্ট হয়ে যায়। এটা হলো একটা ইমিডিয়েট এফেক্ট, যার জন্য অন্ধত্ব নেমে আসবে। আচ্ছা। আর একটা হয় যে ওই যে নালীগুলা ওখানে যে ক্ষত হলো, তার থেকে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হলে তো রেটিনা যাচ্ছে ভিতরে, চোখের ভিতরে যে
মানে স্পেসটা থাকে, আমরা ভিট্রাস ক্যাভিটি বলি, সেখানেও রক্তক্ষরণ হচ্ছে। আলটিমেটলি দেখা গেল যে রক্তক্ষরণ তার যে প্রভাব, সেই প্রভাবে দেখা গেলো যে ওই যে স্নায়ুর যে স্তরগুলা, এই স্তরগুলা আর জায়গায় নাই, এগুলাকে একটা আর একটাকে টেনে টেনে দেখা গেলো যে একদম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। আমরা যেটা বলি যে রেটিনাল ডিটাচমেন্ট। এরকম একটার পর একটা কনসিকোয়েন্স আসতেই থাকে। তো আমরা বড় দাগে বলতে পারি যে একটা হলো স্নায়ুজনিত বৈকল্য, আর একটা হলো রেটিনোপ্যাথিজনিত অন্ধত্ব। এই দুইটা জিনিস একসাথে বা বিভিন্ন সময়ে আলাদা আলাদাভাবে আসতে পারে। এটা হলো এই ডায়াবেটিসের জন্য একটা মারাত্মক সমস্যা, যেটা চোখের উপর প্রভাবিত করে। যাদের ডায়াবেটিস রয়েছে আমরা দেখি যে আসলে চোখের সমস্যা কিংবা দৃষ্টিশক্তির সমস্যা, সেটি আসলে কি একেবারে হঠাৎ করেই সমস্যা শুরু হয়ে থাকে, নাকি আসলে ধীরে ধীরে সেই সমস্যা বাড়তে থাকে? না, আসলে তো ধীরে ধীরে হবে, এটা অনেক সময় নেয়। আমরা যেটা বলি যে 3-5 বছরের মধ্যে কোনো তেমন একটা সমস্যা করার কথা না। আবার যদি 10 বছরের উপরে যায়, তখন আমরা ধরে নেই যে 100 জনের মধ্যে অন্তত 5 জন এফেক্টেড। আমরা যদি 15 বছরের হিসাব নিই, তাহলে দেখি যে আরও বেশি লোক এফেক্টেড। 30 বছরের যদি ডিউরেশন হয়, তখন দেখা যাবে যে ডায়াবেটিসে আক্রান্ত না এরকম সংখ্যা খুব কম। আচ্ছা, অর্থাৎ যত সময় যাচ্ছে তত বেশি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন সমস্যা যেটা হয় যে অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা কিন্তু তারা জানে না যে তাদের ডায়াবেটিস, অথবা অনেকেই আছে যে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তারপরেও তার ডায়াবেটিসটা একটু চেক করে দেখা, এই অলসতাটুকু সে কাটিয়ে উঠতে পারেনি। সে মনে করে যে সুস্থ, কোনো অসুবিধা করতেছে না, আসলে তো ডায়াবেটিস আছে। তো ওই যে যেটা হলো যে ওই যে রক্তক্ষরণের স্টেজে চলে যায়, হঠাৎ করে আসছে, দেখে না। যাদের ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস রোগটি থাকলে কি আসলে চোখের সমস্যা হবেই সব ক্ষেত্রে? ডায়াবেটিস থাকলে চোখের সমস্যা হবে, এটা ধরে নিতে হবে। আচ্ছা, কারণ হলো যে ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে আরও অনেক সময় নেবে বেশি। ডায়াবেটিসের সাথে যদি তার হাইপারটেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাহলে সময় কম নেবে। আর এই সমস্ত পেশেন্টের যত বেশি শারীরিক দুর্বলতা থাকবে, বদ অভ্যাস থাকবে, যেরকম স্মোকিং, নিশ্চয়ই ধূমপান করে, অ্যালকোহল নেয়, তার কিন্তু সময় কম লাগবে। তো একজন খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রিত থাকে, তার সময় বেশি লাগবে। আর যদি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে না থাকে, তার কোলেস্টেরল বেশি, তার কম লাগবে। এখন আমরা এগুলো সবগুলো যদি মানে একসাথে করি, যে একটা লোক তার সুগার নিয়ন্ত্রণে আছে, তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, তার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে, তার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আছে, তার ঘুম নিয়ন্ত্রণে আছে, তাহলে আমরা এক্সপেক্ট করি, আশা করি যে তার অনেক সময় বেশি লাগবে। এখন 50 বছরে একজন লোক সে ডায়াবেটিসে আক্রান্ত, তা আমি যদি দেখি যে তার 30 বছর পর্যন্ত সে একটা গ্রেস পিরিয়ড পাবে, বা 20 বছর, এটা একটা গড়। এখন যদি সে অনিয়ন্ত্রিত থাকে, তাহলে দেখা গেছে 10 বছরই চলে আসবে, তাহলে 60-এ গেলেই তো সে এফেক্টেড হয়ে যাবে। নিশ্চয়ই স্যার। আর যদি নিয়ন্ত্রিত থাকে, দেখা গেল যে আরও 20 বছর সে গ্রেস পিরিয়ড পাইল, হয়তো দেখা গেল তার আগে সে ডিপার্চার, তার হায়াতে শেষ, তাহলে দেখা গেল যে সে সুস্থ অবস্থায় চলে গেল। এই জন্যে এই নিয়ন্ত্রিত ডিসিপ্লিন, যেটা লিভিং স্টাইল এবং তার ওই ইয়েটা সুগার নিয়ন্ত্রণ, যেটা এটা খুব একটা জরুরি বিষয়। স্যার, আরেকটি হরমোনজনিত চোখের সমস্যা, সেটি হচ্ছে থাইরয়েড হরমোন। সেটির কারণে আসলে চোখে কি ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে? থাইরয়েড গ্ল্যান্ড তো এখানে কন্ট্রোনালির সামনে। তো এখানে যেটা হয় যে এটা সবার তো হয় না, কারো কারো হয়, এটা আমরা বলি অটো ইমিউন ডিজিজ। এটা নিয়ন্ত্রণে থাকে, কোনো কারণে যদি এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন দেখা যায় যে এই যে থাইরয়েড হরমোন যে শরীরে সঞ্চালন হয়, এর প্রোডাকশনটা আনকন্ট্রোল হয়ে যায়, নিজের মতো করে প্রোডাকশন হতে থাকে। কিন্তু স্বাভাবিক নিয়মে হওয়ার কথা কি, যতটুকু প্রয়োজন তার বেশি যদি হয়, তখন সেই বেশিটাই সে আবার সিগন্যাল দেয় যে আমার আর দরকার নাই, তুমি থামো, ফিডব্যাক কন্ট্রোল, এইভাবে কন্ট্রোল। এই কন্ট্রোলটা নষ্ট হয়ে যায় এই অটো ইমিউন প্রসেসে। তো এখানে যেটা হয় যে থাইরয়েড হরমোনের জন্যে
যে উপসর্গগুলো আমরা দেখি, যে পালপিটেশন হয়, কার্ডিয়াক রেট বেড়ে যায়, টেকিকার্ডিয়া হয়, গরম সহ্য করতে পারে না, সোয়েটিং বেশি হয়, ঘাম বেশি হয়, এই সমস্ত অনেক জটিলতার সম্মুখীন সে হয়। তারপরে তার ওয়েট লস করতে থাকে। তো এইগুলো হলো তার এক ধরনের উপসর্গ। এটা হলো হরমোনের জন্য, থাইরয়েড হরমোন শরীরের বিভিন্ন জায়গায় সে তার যে প্রভাবটা আছে, প্রভাবটা করতেছে। কিন্তু চোখে তার যে একটা প্রভাব, এটা কিন্তু এই হরমোনের জন্য সরাসরি না। চোখের যে সমস্যাটা হয়, ওই যে বললাম যে প্রসেসে হরমোনটা অটোনমাস হয়ে গেল, স্বয়ংক্রিয় হয়ে গেল, সেই একই প্রসেস এই চোখের ভিতরে ফাইব্রোব্লাস্ট বলি আমরা, আচ্ছা, তার এগেনস্টেও সে একই কাজ করে। এখন চোখের ভিতরে যখন এই মেকানিজমটা প্যারালালি ওপেন হয়ে গেল, তখন এখানে ঘটে কি, চোখের যে মাসল আছে এগুলো ফুলে ফেপে তার যে স্বাভাবিক যে সাইজ ছিল তার চেয়ে হয়তো 8 গুণ 10 গুণ, ওখানে যে ফ্যাটগুলো আছে এগুলা অ্যামাউন্টে বেড়ে যায়। তো এখন চক্ষু কুঠরে, এটা তো একটা সীমিত জায়গা, তার মধ্যে আমাদের আইবলটা আছে, চোখটা আছে, এটা সামনে ব্লক, চোখের পাতা দিয়ে এটা ব্লক, পিছনে একটা স্নায়ু আছে অপটিক নার্ভ যেটা, আবার ওই যে ওখান থেকে যে নার্ভগুলো আমাদের আসে, আমরা বলছিলাম যে 7টা নার্ভ, তো তার মধ্যে একটা হলো অপটিক নার্ভ, এটা দেখার জন্যে ব্রেইনের সাথে কানেক্টেড। এখন এই চক্ষু কুটরে সীমিত একটা জায়গায় চারদিকেই কিন্তু বোন, হাড্ডি দ্বারা পরিবেষ্টিত, এর মধ্যে এই 3 গুণ 4 গুণ 5 গুণ ভলিউম বেড়ে গেল। এই যে ভলিউমটা বাড়লো, তখন কি হবে, চোখটাকে পুশ করে বের করে দিবে, কিন্তু চোখটা তো কানেক্টেড, এটা ইচ্ছা করলেই তো আর ঝুলে যাবে না, সে সামনের দিকে আসে, এটাকে বলি আমরা প্রপটোসিস, মানে চোখ সামনের দিকে বেরিয়ে আসতেছে। আর ভিতরে কি ঘটে, এই যে ভলিউমটা বাড়লো তার জন্য সমস্ত কিছুর উপরে প্রেস করে, তো প্রেস করলে ওখানে তো এই যে অপটিক নার্ভ যেটা চোখের সাথে যেটা ব্রেনের কানেকশন যেটা, এই নার্ভের উপরে এগুলা এমনভাবে চেপে ধরে। তো চেপে ধরে নার্ভকে, একটা নার্ভকে চেপে দিলে কয়দিন থাকবে সে, একটা সময় দেখা যায় যে আস্তে আস্তে এই নার্ভটা শুকিয়ে যাচ্ছে, যার ফলে ওই দেখার ব্যাপারটা হ্যাম্পার হবে। আর ওই যে বেরোয় আসাটা, এটা ওই দীর্ঘমেয়াদী প্রসেস। নিশ্চয়ই স্যার, হরমোনজনিত এই চোখের সমস্যাগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হরমোনজনিত চোখের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল,
সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। সেক্স হরমোন, যেটির কথা স্যার আপনি একেবারে অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলেন, তার কারণে আসলে চোখে কি কি ধরনের সমস্যা হয়ে থাকে? আমাদের এই জায়গাটায়, এই যে এখানে যে হাড্ডিটা আছে তার জাস্ট নিচে এখানে একটা গ্ল্যান্ড আছে, এটাকে বলি আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখান থেকে আসলে ওই পানি, চোখের যে পানি, এটা ফ্যাক্টরি হলো এখানে। তো এখান থেকে পানিটা প্রোডাকশন হয়, এই পাতার নিচে আসে, এখান থেকে পুরা চোখে স্প্রেড করে দেয়। আর এই পুরা চোখ থেকে এই নালি আছে একটা, এই নালিদের নাকে চলে যায়। তো তার কাজ হলো সবসময় চোখটাকে ভিজিয়ে রাখা, কারণ চোখ যদি ভিজা না থাকে, এই যে আমরা চোখ পলক ফেলি, এটা সম্ভব ছিল না, এটা পেইনফুল হতো। আচ্ছা, এটা একটা স্মুথ সারফেস হইলে তখন সহজে এটা গ্লাইড করে, কিন্তু যদি এটা রাফ সারফেস হয় তখন এটা সম্ভব না, তখন পেইনফুল হতো। এটার কাজটা হলো, চোখের পানির কাজটা হলো শুধু এই একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করা। আচ্ছা, তো এখন যেটা হয় যে এটা তো হরমোন ডিপেন্ডেন্ট, আমরা বললাম একটা নর্মাল অটোনমিক প্রসেসের মধ্যেও তার এই হরমোনে এটাকে হেলদি রাখে। তো এখন এজিং প্রসেসে হোক বা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশনে হোক অথবা কোনো টিউমারের জন্য হোক, বিভিন্ন কারণে হইতেই পারে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা নষ্ট হয়ে গেল। তো এক্স্যাক্টলি যদি নষ্ট হয় তাহলে এটার প্রভাব তো একদম সাডেন হবে, নিশ্চয়ই তাৎক্ষণিক হবে। আর যেটা হয় বয়সের জন্যে, বয়স বাড়ার সাথে সাথে তো হরমোনগুলোর প্রভাব কমতে থাকে, তখন কিন্তু অটোমেটিকই এই টিআর প্রোডাকশনটা কমতে থাকে। জি। তো এখন আমাদের যেটা হয় যে বয়সের সাথে এটার একটা ম্যাচিং ছিল, একটু একটু কমে, বয়স বাড়ার সাথে সাথে ডিমান্ডও কমে, তো খুব একটা প্রবলেম হতো না। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের তো এক্সপেক্টেন্সি বাড়ছে, আমাদের অ্যাক্টিভ লাইফও বাড়ছে। আগে মানুষ যখন 56-এ রিটায়ারমেন্টে যেত, ছাতা এবং জায়নামাজ দিয়ে দিত, মানে নো মোর জব। কিন্তু এখন শুরু করে বড় বড় প্রজেক্ট তখন শুরু করে, আর সমস্ত কিছুতে ল্যাপটপে স্ক্রিনে, যার ফলে ওই স্ক্রিনে যখন যায় তখন এই যে মার্জিনালি একটু কম্প্রোমাইজ টিয়ার, এটাই কিন্তু তাকে খুব পেইন দেবে, বার্নিং হয়, তাকে তো অসুবিধা হয়, ফ্রিকোয়েন্টলি ব্লিঙ্ক করতে হয়, তারপরেও সে স্বস্তি পায় না। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হরমোনজনিত চোখের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মুখের একদম কমন যে রোগটি, আমরা ডেন্টাল ক্যারিজদের কথা বলি, বা দাঁতে গর্ত, সেখান থেকে শুরু করে মাড়ি রোগ, মানে মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, মুখে বিভিন্ন ক্ষত, মুখ অনেকের শুষ্ক হয়ে থাকে, অনেকের হা করতে অসুবিধা হয়, এই নানা কারণে কিন্তু দেখা যায় একটু অবহেলিত পর্যায়ে থাকে প্রথম পর্যায়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।